বিভা অফিসে এসেছে পর্যন্ত তার পেছনে ঘুরছে সোমা, যে কিনা বিভার অফিস কলিগ। বিভা বিরক্ত হয়ে বলল, কি সমস্যা সোমা আপু? বিয়ে খাবো কবে? কার বিয়ে? তোর বিয়ে। কার বিয়ে আর খাবো? আমার বিয়ে খাওয়ার চিন্তা বাদ দিয়ে দাও, সে আশা তোমার পূরণ হবে না। তার বলতে কিপটুস মেয়ে বিয়েতে একটু মানুষজন খাওয়া দাওয়া করবে বলে বিয়ে করছে না। ও জানিস, আজ না সেদিনে সেই ছেলেটা এসেছিল। কে? আরে কি যেন নাম, আলমগীর না কি যেন, তোর সঙ্গে কথা বলতে চেয়েছিল। বিভা কিছুটা চমকে গেল। আলমগীর কোন বরাবর কেন বারবার আসছে? বিভা এবার কৌতূহল নিয়ে বলল, কি বলেছে? কিছু বলেছে? না, বললো তোর সঙ্গে কথা বলতে চায়। ও, হুম। আচ্ছা, ছেলেটা কে? কে হয় তোর? মানে কোনো আত্মীয়? না তো, এমনি কলেজে থাকতে পরিচয়, সেখান থেকে মাঝে মাঝে কথা হতো, এটাই। ও আচ্ছা, হুম। আচ্ছা আপু, কাজটা শেষ করে তোমার সঙ্গে কিছু কথা বলবো। আচ্ছা। বিভা ডেস্কের ওপর জমানো কাগজপত্রগুলোকে ঠিক করতে লাগলো। কাগজগুলো ঠিক করতে করতে হাতের সময় দেখতে লাগলো, আর জানালার দিকে তাকালো। ইস, আজ আবহাওয়াটা বেশ ভালো নয়। বাবাকে ফোন করে বলতে হবে গাড়ি যেন আগেই পাঠিয়ে দেয় আজ। ফোনটা বের করে দেখলো ব্যালেন্স শেষ। ও মা, এই না রাতে দেখলো প্রায় 50-এর মতো ছিল। এটিএম কার্ডও তো নিয়ে আসেনি। তাহলে এটিএম কার্ড দিয়ে মোবাইল রিচার্জ করা যেত। কি আর করার, বাবার কলের জন্য অপেক্ষা করো, আর না হয় বাসে করে বাড়ি ফিরতে হবে। বিভা মন খারাপ করে সব কাজ করতে লাগলো। সব কাজ শেষ করে অফিস থেকে বের হতেই দেখলো আকাশটা আরও কালো মেঘে ছেয়ে গেছে। এই বুঝি বৃষ্টি এলো। কিছু দূর এগিয়ে দেখলো একটা দোকান। সেখান থেকে মোবাইল রিচার্জ করে আবার বাস স্টপেজের কাছাকাছি আসতেই দেখলো বৃষ্টি পড়তে শুরু করেছে। গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটাগুলো ক্রমশ বড় আকৃতিতে রূপ নিতে লাগলো। তাড়াতাড়ি করে দৌড়ে বাস স্টপেজের সামনে দাঁড়াতেই বাতাস আর কিছুটা ভিজে যাওয়াতে শরীরে শীত ভাব লেগে আছে। এখন আবার শীত লেগে উঠল। আজব, ঠান্ডা লেগে যাবে নাকি আবার? বিভা আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, তোরা সব বিপদে কি একই মায়ের পেটের ভাই বোন নাকি? এলে সব একসাথে আসিস, একটু কি আগে পিছনে আসতে পারিস না? নিজের মনে কথা বলতে বলতেই দেখলো সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ি থেকে একজন ছাতা নিয়ে বেরিয়ে দৌড়ে এদিকে আসছে। মুখটা দেখতে পারলো না, না দেখেই বাস দেখতে লাগলো। লোকটি আর একটু এগিয়ে এসে বলল, এ তো দেখছি সত্যি সত্যি বিভাবতী। যাক, ভুল করে আর আসা হয়নি আমার। আপনি এখানে? এই তো, এইমাত্র কর্মস্থল থেকে আজকের মতো ছুটি নিয়ে আসিতেছিলাম। পথে মধ্যে গাড়ির কাচের মধ্যে দিয়া আপনাকে দেখিতে পাইলাম, তবে সংকোচ কাটেনি। সেই সংকোচটাকে কাটাইতে গাড়ি হইতে নামিয়া আসিয়া দেখি আমার সংকোচকে বুড়ো আঙুল দেখাইয়া আমার চোখ দুটো সঠিক হইয়া গেল। ওই, এই তবে ব্যাপার। জি, তা আজ গাড়ি আনেননি? দেখুন না, আজ মোবাইলে ব্যালেন্স নেই, বৃষ্টিও আজ পড়তে শুরু করলো, আবার বাবার ফোনও আজ আসেনি। সব ঝামেলা একসাথে এসেছে। এখন দেখি বাসে চড়ে যেতে হবে। বাসে চড়ে যাবেন কেন? আমার সঙ্গে আসুন, আমার গাড়িটা আছে কি করতে, বাড়ি দিয়ে আসি আপনাকে। তার প্রয়োজন নেই। অবশ্যই আছে, চলুন আমার সঙ্গে আজ আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এই বৃষ্টিতে বাস থেকে নেমে কোথায় দাঁড়াবেন? ঝুম বৃষ্টি। না, কোনো সমস্যা নেই, আমি যেতে পারবো। না, কোনো সমস্যা আছে, অনেক সমস্যা আছে। সামান্য গাড়িতে কি উঠতে পারবেন না? এটুকু আবদার অন্তত পূরণ করতে দিন। বিভা পড়েছে মহা ঝামেলায়। এই একরোখা ঘাটতেরা ডাক্তার তার পিছু ছাড়বে না মনে হয় সহজে। উপায় নেই এর হাত থেকে ছাড়া পাওয়ার। অবশেষে সব কিছু ভেবে বলল, চলুন যাই, এত করে যখন বলছেন। গাড়ির সামনে ছাতা ধরে এগিয়ে নিয়ে গেল বিভাকে। ফ্রন্ট সিটে বসতে দিয়ে ড্রাইভিং করতে লাগলো ফায়াজ। কি বুঝে গান চালিয়ে দিল। এমন আবহাওয়ায় খানিকটা গান চালানো যায়। এফএম রেডিওতে তখন বাজতে লাগলো শ্রীকান্ত আশ্চর্যর গান। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। বিভা আর চোখে তাকিয়ে দেখলো ফায়াজ সাহেব গানের তালে তালে গুনগুনিয়ে আবার সুর তুলছে। বিভা কিছুটা বিরক্ত হলো।
এভাবে কোনো পুরুষ মানুষ তার সামনে বসে গুনগুন করা বা অযাচিতভাবে কথা বলাটা বিভা পছন্দ করে না। একরাশ বিরক্তি নিয়ে সে বাহিরে চেয়ে আছে। কিছুক্ষণ পর থেকে আবার আর চোখে তাকিয়ে দেখল ফায়াজ গুনগুন করে গান গাওয়া বন্ধ করে দিয়েছে। আর বিভার দিকে ফিরে হেসে দিয়ে বলল, আমি গান শুনলে নিজেকে ধরে রাখতে পারি না, তাই একটু আধটু গুনগুন করি। এটা আমার বাজে স্বভাব। হুম, তা তো দেখতেই পারছি। আপনি বিরক্ত হচ্ছেন বুঝতে পেরেছি। ভদ্রতা দেখিয়ে বসে থাকবে না, ফটাফট সব বলে দিবেন, মন হালকা হয়ে যাবে। বিভা কোনো উত্তর করল না, চুপচাপ বসে রইল। প্রায় ঘন্টাখানেক এর মধ্যে গাড়ি নিয়ে বাড়িতে চলে এসেছে বিভার বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে বৃষ্টিতে দুজন দৌড়ে চলে এলো। কলিং বেলের শব্দে দরজা খুললেই সামনে দাঁড়ালো বিভাকে দেখে অবাক হয়ে গেছে বিভার মা। অস্থির হয়ে বলে উঠল, কিরে এভাবে ভিজে আছিস? গাড়ি নিয়ে আসতে পারিসনি? একদম ভিজে জুবুথুবু হয়ে এসেছিস। গাড়ির কথা আর কি বলবো, তোমায় পরে শোনাচ্ছি ওসব। পিছন ফিরে ফায়াজকে ডেকে বলে উঠল, আরে আসুন, কোথায় যাচ্ছেন? বাসায় যেতে হবে। আরে এটা কোনো কথা? আসুন আমার সঙ্গে, আম্মু নুরিকে বলো চা করতে। আর আপনি আসুন। ফায়াজ ঘরে ঢুকেই বিবার মাকে সালাম দিল। ড্রয়িং রুমে বসতেই কিছুক্ষণের মধ্যেই চা সামনে নিয়ে বসলেন বিভার মা। তোমার মা কেমন আছেন? জি আন্টি, ভালো আছে। ও তো সেদিন তোমার ফুপু এসেছিলেন, সেই ফুপু কেমন আছেন? সবাই ভালো আছে। তোমার বাবা কি করতো জানো? বাবা নিজস্ব একটা কোম্পানি ছিল কনস্ট্রাকশন সাইটে, সেই কোম্পানিটা বাবা চালাতো। আমি অবশ্য চালাই, তবে সময় করে উঠতে পারি না, মাঝে মাঝে দেখাশোনা করি। বাহ, হাসপাতাল সামলাচ্ছ, আবার বাবার রেখে যা কোম্পানিরও হাল ধরেছ। হাল ধরতে চাইলেও পারছি না আন্টি, বেশ টাফ দুটো সামলানো। আমার অনেক লস হচ্ছে কোম্পানিতে, শুধু ইনভেস্ট করে যাচ্ছি, বেনিফিট 100% বাদ 60%ও নেই। ম্যানেজার যা বলেছে তা মেনেই চলছি। ব্যবসা সবাই পারে না, আর তুমি তো অন্য প্রফেশনে আছো। সামনে বড় কোনো নাম করা প্রজেক্টের হাতে সেল করে দেব, এছাড়া উপায় নেই। আম্মু অসুস্থ, উনি ঠিক থাকলে এতদিন উনি সব সামলাতে পারতে। বিভা গোসল করে রুমে এসে দেখলো তার মা আর ফায়াজ সাহেব মিলে মোটামুটি গল্পের আসর জমিয়ে ফেলেছে। বিভা সেখানে বসতেই মা বলে উঠল, তোরা কথা বল, আমি আসি। ফায়াজ চাতে খানিকটা চুমুক দিয়ে বলল, বাসায় এলাম, ভাবলাম নিজের হাতে চা করে হয়তো খাইয়ে ছাড়বেন। আনবো নাকি? কি চা? না, লাগবে না, অত চা খেলে তৃপ্তি পাবো না, পেট একদম ফুলে যাবে। আচ্ছা তাহলে আর চা দিচ্ছি না। ফায়েজ মাথা নাড়িয়ে সায় জানালো। এর মধ্যেই বিভার ফোন বেজে উঠল। কলটা বাবার ছিল। বিভা ধরতেই বাবার একগাদা প্রশ্নের সমাহার নিয়ে বসেছেন তিনি। কেন গাড়ির জন্য অপেক্ষা করলো না? বাসে করে কেন এলো? জানায়নি কেন? সব কিছু বিভা এক উত্তরে দিয়ে দিল। ফায়েজ সাহেব বাসায় পৌঁছে দিয়েছেন, এতেই তিনি শান্ত হয়ে গেলেন। এর বেশি কিছু প্রশ্ন করলেন না। ফোন রেখে বিভা হাসি মুখে বলে উঠল, বাবা ফোন করেছে, কেমন অস্থির হয়ে গেছে, বাসায় এসেছি কিনা তার জন্য। আপনার কথা বলায় চুপ করে গেল। এই বিষয়টা দ্বারা কি বুঝতে পেরেছেন বলুন তো? কি? আপনার বাবার মধ্যে একটা বিশ্বাসের জায়গা গড়ে তুলেছি আমি, একটা বিশ্বাসের স্থান গড়ে তুলেছি আমি। এই বিশ্বাসের জায়গাটা সবাই গড়তে পারে না। কোনো বাবা নিশ্চিতে মেয়েকে কোনো ছেলের সঙ্গে স্বাচ্ছন্দ্যে তুলে দিতে পারে না। তাই? ঠিক তাই। একটা কথা বলুন তো। কি কথা? আপনার জীবনের বাকি বসন্তে যদি কোনো রূপ ধরে আসতে বলা হয়, তাহলে কি রূপ ধরে আসবেন? মানে কোন রূপে জন্ম নিতে চান? অনেকটা কবি জীবনানন্দের মতো করেই প্রশ্ন করলাম। আমিও জীবনানন্দের মতো উত্তর দিলাম। পরের জন্মে মানুষ হয়ে আমি অন্তত আর জন্মাতে চাই না। মানুষের ভিড়ে অমানুষ, হাজারো জন্তু জানোয়ারের ভিড়ে সবচেয়ে হিংস্র জানোয়ার মানুষ। অতএব জন্ম নিলে মানুষ নয়, কোনো চোরই, কোনো গাংচিল হয়ে জন্মাবো। চোরই হলে পরের ঘরে বসে খাবো, পরের দোরগোড়ায় বা জানালার ফাঁকে ফাঁকে ছোট্ট ঘর বানাবো। গাংচিল হলে আকাশে উড়ে উড়ে নিজের বিরাট বড় স্থান করে নেব। ফায়াজ কিছুটা ভাবুক ভঙ্গিতে হাতটা গালের মাঝে ঠেকিয়ে ভাবুক ভঙ্গিতে চেয়ে আছে। জীবন সুন্দর, খুব সুন্দর।
ভীষণ সুন্দর যদি আপনার পাশে আপনার মনের মানুষটি থাকে, যার হৃদয়টা শুদ্ধতম আর পরিস্ফুটিত কোনো মুক্তের মতো। মুক্ত বলছি বলে ভাববেন না, আমি বলছি সে কোনো মূল্যবান ব্যক্তি হবে। বুঝতে পেরেছি, আমিও একজন স্বাভাবিক মানুষ। প্রত্যেকটা মানুষই একজন ভালো মানুষ খুঁজে বেড়ায় তার জীবনে, যে কিনা স্বাভাবিকভাবে জীবনযাপনে সক্ষম, যে কিনা প্রতি মুহূর্তে তাকে আগলে রাখবে। তাই বলে ইচ্ছে না করে পুনরায় জন্ম নিলে ভালোবাসার মানুষটাকেই পান, বা আপনি ঠিক যেমন তেমন চান, আপনার মতো করে বুঝবে, চিনবে, আগলে রাখবে এমন কাউকে, এমনকি অন্তত আমার আর আসবে না। যদি বলে আসে, সে আসবে, আপনাকে আগলে রাখবে, সবসময় আপনাকে কাছে রাখবে। এটা কি আদৌ হয়? হয়তো। চায়ে চুমুক দিতে যেতে চাটাও ঠান্ডা হয়ে গেল ফয়েজের। চেয়ে রইল সামনে বসে থাকা এক সুন্দরী রমণীর সামনে। আনন্দ রূপ তার। সুন্দরীরা নাকি রূপে যেমন সুন্দরী হোক না কেন, মাথায় তাদের নাকি একদণ্ড বুদ্ধি থাকে না। অনেক সময় শুনে এসেছে সুন্দরীরা যতই রূপে মুগ্ধকর হোক, ভিতর নাকি তাদের কুৎসিতে ভরপুর। এই রূপসীকে সে কোনোটাই দিতে পারে না। মেয়েটির জীবনে তার শেষ ভুল হয়তো আবেগের হলেও এরপর আর কোনো ভুল হয়নি। বিভার মা ঘুরে এসে বললেন, এ কি, তুমি তো কিছু নিলে না বাবা? এই তো আন্টি, চা নিলাম তো, অন্য কিছু নিলে না? আন্টি, আমি চাটাই বেশি পছন্দ করি, এতেই চলবে। ফয়েজ কিছু সময় সেখানে থেকে কথা বলে চলে গেল। বাড়িতে এসে দেখলো মা ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছেন। সে এগিয়ে সেখানে দাঁড়িয়ে বলল, মা, ওষুধ খেয়েছ? হুম। ও, কোথায় ছিলি তুই? তোর তো ডিউটি শেষ সে কখন? তোমাকে বলেছিলাম না বিভার কথা, ওকে রাস্তায় পেয়েছিলাম, সেখান থেকে বাসায় পৌঁছে দিয়ে আসলাম, বুঝলে? বিভা মানে তো সেই মেয়েটা যার বাসায় সেদিন গিয়েছিলি। মেয়েটার পরিবারের সবাই কেমন আছে রে? আর তুই আমাকে বললিও না মেয়েটার ব্যাপারে। সব বলবো, সব কিছু তোমাকে খুলে বলবো। এখন একটু রেস্ট নিতে যাচ্ছি, বুঝলে? খুব টায়ার্ড আজ আমি। বিভা অফিসের কাজগুলো সব গুছিয়ে নিয়ে উঠে দাঁড়াতে আলমগীর এলো। বিভা কিছুটা ইতস্তত হয়ে গেল আলমগীরকে দেখে, কারণ আলমগীরকে দেখলে তার মনে পড়ে যায় সব পুরনো স্মৃতি। আলমগীরের বাসায় সবুজ তাকে নিয়ে প্রথম উঠেছিল। আলমগীর সবুজের সেই সহচরী, যে কিনা বিভাকে নিয়ে থাকতে সাহায্য করেছিল। সেসব কথা মনে হতেই বিভার শরীর কেমন ঝংকার তুলল। বড্ড খারাপ লাগে তার সেই পুরনো স্মৃতি মনে করতে। আলমগীর এসে সালাম দিল। বিভা হাসি মুখে স্বাভাবিক হয়েই সালামের উত্তর নিল আর বলে উঠল, কি সাহায্য করতে পারি? ভাবি ভালো আছে? যদিও বা যে মাধ্যমে বা যে সম্পর্কের মাধ্যমে ভাই ভাই হয়েছিলেন সেই সম্পর্ক নেই। দুঃখিত এভাবে ভাবি বলার জন্য। আপনার সঙ্গে আমার সম্পর্কটা ভাইয়ের। আমি আপনাকে সবসময় বোনের জায়গা দিয়ে এসেছি, কিন্তু নিজের অজান্তেই দেখুন বোনেরা তো বড় সর্বনাশ করে ফেললাম। প্লিজ ওগুলো বলবেন না, যা হয়েছে তাতে আমার দোষ। আপনার কোনো দোষ ছিল না, শুধু শুধু আপনার দোষ দিবেন না। চলুন নিচে আপনার সঙ্গে কথা বলে আসি। অফিসিয়ালি টাইম। অফিস থেকে বেরিয়ে আলমগীরকে নিয়ে নিচে এসে দাঁড়াতেই আলমগীর বলে উঠল, আপনার স্বামী কেমন আছে? মানে এই তো কিছুক্ষণ আগেই বললেন সম্পর্ক শেষ, এরপর তো আর স্বামীর কথা আসার কথা না। আপনি বিয়ে করেননি? না। বাহ, একজন বিয়ে করে জীবনটাকে গুছিয়ে নিতে ব্যস্ত, আর অন্যজন এদিকে এভাবে জীবন কাটাচ্ছে। আলমগীরের কথায় বিভা তার দিকে অবাক হয়ে চেয়ে রইল। সবুজ বিয়ে করে নিয়েছে, স্বাভাবিক একটা জীবন গড়ে তুলেছে সবুজ। এতটা সহজভাবে কিভাবে মানুষ এত কিছু করতে পারে? সবুজ বিয়ে করেছে কবে? এই তো আপনি চলে যাওয়ার প্রায় 8 মাস পরেই সবুজকে একদিন দেখলাম ঢাকায় স্ত্রীকে নিয়ে আসতে। সেদিন দেখায় সবুজ কিছুই বলেনি। পরে জানতে পারলাম সবুজের স্ত্রীকে সবুজ নিয়ে এসেছে যেন বাড়িতে না থাকে। আপনার কথা জিজ্ঞাসা করতেই শুনলাম আপনি সম্পর্ক শেষ করে দিয়েছেন। আরও শুনতে পারলাম দোষটা আপনার নয়, সেটাও সবুজের মায়ের, বোনের আর তার। সবুজ না বুঝে আপনাকে তাড়িয়ে দিয়েছিল। এরপর যখন আপনি তাকে ডিভোর্স দিয়েছিলেন তখন সে এমনিতেই রেগেছিল। মায়ের কথা শুনে বিয়ে করতেও দেরি করেনি সবুজ। এর প্রায় কয়েক মাস পরে সবুজের নতুন স্ত্রীর সঙ্গে তার মা ও বোনের দ্বন্দ্ব লেগে যায়। এবারে সবুজের স্ত্রী পরিবার থেকে মামলা করে দিয়েছিল ওদের জন্য। ব্যাস, এখন সবুজ ওর এই স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে এসেছে।
বাড়িতে 1 মাসও টিকতে পারেনি। দৈনিক ওদের মধ্যে অশান্তি লেগে থাকতো। আর এর পেছনে ছিল সবুজের মা আর বোন। সবচেয়ে দায়ী নতুন বউয়ের মুখে আর পাড়া প্রতিবেশীদের কথায় সবুজ বুঝতে পারল তার বিভাই ঠিক ছিল। কিন্তু আফসোস, বিভাকে আর পাওয়া হলো না তার। সবুজ কিন্তু এখন খুব আফসোস করে জানেন। আপনার কাছে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু আপনি অনেক আগেই সব পথ বন্ধ করে দিয়েছেন। বাচ্চাটাকেও দেখতে চেয়েছিল, কিন্তু লজ্জায় আর আপনার সামনে আসার সাহস পায় না। আমি ওকে অনেক কথা শুনিয়েছি, ও আমার সঙ্গে কথা বলার সাহস পায় না। ছেলেটা না আপনাকে সুখী হতে দিল না, নিজে সুখী হলো। কি হয়েছে ওর? ওর মা আর বোন মিলে ওর কোনো আত্মীয়র কাছে প্রায় 20 লাখ টাকার মতো ধার নিয়ে বাড়িতে ঘর দিয়েছে। মিনাকে বিয়ে দিতে গিয়ে ধার করে এই টাকা অর্ধেক শেষ। ছেলেটার চেহারা আর আগের মতো নেই, খুব দুর্বল। এত কিছু এই বয়সে সহ্য করার বাদ সাধ্য কি বলুন? মানুষ ঠিক যেমন কর্ম করে তার ফলও পায়। সবুজ একদিনেই এই মা আর বোনের কথা শুনেই আমাকে কোনোভাবে বিশ্বাস করেনি। আজ সেই মা বোনের কারণেই ওকে এইসব ভোগ করতে হচ্ছে। হয়তো এই তো আজ প্রায় কয়েক সপ্তাহ আগে ছেলেটা স্ট্রোক করেছে মানে। হ্যাঁ, ক্ষমা করে দেওয়া সহজ নয়, তবুও বলবো ছেলেটাকে অন্তত আর কোনো অভিশাপ দিবেন না বোন। আপনাকে হারানোর পরে এমনিতেই অনেক ভেঙে গিয়েছে সে। আমি না হয় তাকে ক্ষমা করে দেব। আমার অনাগত সন্তান হত্যার জন্য তাকে কি করব? সে যে আমার বাচ্চাটাকে মারতে ষড়যন্ত্র করেছিল। আলমগীরকে বিভা পুরো ঘটনা খুলে বলতে লাগলো। সব শুনে আলমগীর কোনো কথাই বলতে পারল না। আলমগীরের মনে হলো কোনো জায়গায় সে অত্যন্ত দোষী। সবুজ যখন বিয়ে করে কোথাও থাকার ব্যবস্থা করতে পারছিল না, আলমগীর নিজে তখন নিজের ছোট ভাড়ার একটি বাসায় থাকতে দিয়েছিল। আলমগীরের মনে হচ্ছিল সেদিন যদি সবুজকে সে বিভার জীবনে ঢুকতে আগেই বাধা দিত, অন্তত মেয়েটার জীবনটা নষ্ট হতো না। আলমগীর বিভার হাত ধরে বলল, বোন, এই ভাইটার ভুলগুলো মাফ করে দিস। আপনি বারবার নিজেকে ছোট করছেন কেন ভাইয়া? আপনি নিজেকে দোষ দেবেন না, যা হয়েছে ভুলে যান। সবুজকে বলে দিবেন আমি ভালো আছি, কোনো পরপুরুষের সঙ্গে আমি জীবনে জড়াইনি। আমি কোনো বাজারের পণ্য নই। পণ্য যদি হতাম তার সঙ্গে বিয়ে করতাম না। এমনিতে ওর সঙ্গে কিছুদিন সম্পর্ক রেখে আরেকজন ধরতাম। কথাগুলো বেশ স্বাভাবিকভাবেই বলতে লাগলো বিভা, যেন কিছুই হয়নি তাদের মাঝে। হাসপাতালে এসেছে বিভা। আজ মিলির ডেলিভারি ডেট। রেজওয়ান একটু আগে এসেছে। বেচারা ঘেমে নিয়ে একদম একাকার। মিলির মেয়েটাকে বিভা নিজের কোলে বসিয়ে দিয়ে সেদিকে চেয়ে রইল। রেজওয়ান অফিসের ঘেমে যাওয়া শার্ট পরেই অফিসের কলিগ আর আত্মীয়ের কাছে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছে স্ত্রীর চিন্তায় কতটা কাতর সে। রেজওয়ানের বস খুব একটা ভালো মানুষ নন, এটা বিভা জানতো। রেজওয়ান একদিন হেসে বলেছিল, স্যার হচ্ছে একটা কিট, যা বলতে পারো, যার কোনো বোধ নেই। আজ সত্যি বিভা তাই দেখলো। না হলে একজনের স্ত্রীর ডেলিভারি ডেট তখন কেন তিনি তাকে এভাবে আটকে দিবে? অদ্ভুত সব কর্মকাণ্ড করে মানুষ, কিভাবে নির্বোধের মতো কাজ করে ভেবে পায় না সে। প্রায় ঘণ্টাখানেক পর ওটি থেকে বেরিয়ে এসেছেন ডাক্তার তানজুম। কোলে নিয়ে এসেছেন রেজওয়ান ও মিলি জুটির দ্বিতীয় সন্তান। ছেলে সন্তান শুনেই রেজওয়ান চোখের পানি মুছে সবাইকে ফোন করিয়ে জানিয়ে দিল কত আনন্দের মুহূর্ত আজ। দ্বিতীয়বার বাবা হওয়ার সুখে কিছুক্ষণ বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। বিভার কাছে দিতেই বিভা বাচ্চাটাকে কোলে নিয়ে নিল। নরম তুলতুলে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বাচ্চাটা নিজের জানান দিচ্ছে। চোখ দুটো এখনো বন্ধ তার। রেজওয়ান বিভাকে এক পাশে ডাক দিয়ে নিয়ে দাঁড় করালো, কিছুটা দূরে যেন হাসপাতালের লোকজনের অসুবিধা না হয়। এরপর বাবুর কানে নিজেই আজান দিতে লাগলো। আজান দিতে দিতে চোখের পানি মুছতে লাগলো। এক সময় তারও জন্ম হয়েছিল। কত সাধনার পরে তার বাবা মা তাকে পেয়েছিল। তার বাবাও তার কথা শুনে আবেগে আপ্লুত নিশ্চয়ই হয়েছিল। আজান দিয়ে কোলে নিয়ে নিল সে, তারপর চুমু দিতে লাগলো। পাশে থাকা মেয়ে রিজাকে কাছে টেনে বলল, মামুনি, এটা তোমার ভাই, ভাইকে ওয়েলকাম বলো। রিজা ভাইয়ের হাত ধরে উৎসাহ পেয়ে ভাইকে ধরাধরি করতে চাইল। কিছুক্ষণ কাটানোর পর মিলির ওয়ার্ডে চলে এলো মিলির জ্ঞান ফিরেনি। ছোট বাবু তখন ঘুমিয়েছিল। বিভা সারাদিন এখানেই ছিল তাদের সঙ্গে।
মামি এসেছিল, তবে আবার বাসায় চলে গেছেন। বিভা তাকে পাঠিয়ে দিয়েছে, কারণ এখন বাসায় অনেক কাজ। এখানে থাকলে এসব ঝামেলা, অসুস্থ হয়ে পড়বেন। বিভার খুব ভালোই কাটলো আজ দিনটা, একেবারে সুন্দর একটা দিন। কিরে, কেমন আছিস তুই? এই তো চলছে দিনকাল। তো কেমন আছে ডাক্তারের সঙ্গে তোর দিনকাল? এমনভাবে বলছিস যেন ডাক্তারের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আছে। না, নেই। এই যে ডাক্তার গাড়ি করে বাড়ি দিয়ে যায়, বাড়িতে চা খেয়ে যায়। গভীর ডাক্তার, গম্ভীর ডাক্তার, আবার মাঝে মাঝে তোমার একা পেলে 2-4টা জোকস মারে, মানে রসিকতা করে। এগুলা কি রসবোধ প্রেমিকের লক্ষণ না? তুই একটু বেশি বুঝিস। কথা থেকে কোথায় চলে যাস না বুঝতেই পারি না তোদের মতিগতি। ঢং করিস না। সব বুঝেও এখন বুঝতে পারিস না? মনে মনে যে তোমারও কিছু আছে, এটা মুখ ফুটে বলতে হবে না গো বান্ধবী। সব বুঝি, বুঝলা? কচু বুঝিস। যা কচুই বুঝি। তোর মতো আলাদা গার্ডেন নই, বলদা গার্ডেন নই। আচ্ছা শোন, আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, তুই যাবি? কোথায়? এমনি কক্সবাজার যাব, সবাই মিলে ভাবলাম। তোকেও বলে দেখি। কি বলিস তুই, যাবি? গেলে বলে দিস, আমি সব রেডি করে নেব। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা শোন, আরেকটা জিনিস আমার মাথায় এখন এসেছে, বুঝলি? কি? ডাক্তারকে বলে দেখবি আমাদের সঙ্গে একসাথে ঘুরতে যাবে না হয়। তাকে কেন? এতে তার চালচলন খুব সব দেখতে পারবি। সে সত্যি মানুষ হিসেবে কেমন তাও বুঝতে পারবি। এটা অবশ্য ঠিক বলেছিস। কদিনই বা কথা হয়েছে। হুম, বলে দেখিস। উর্মির সঙ্গে কথা বলে বিভা কিছুক্ষণ হাসলো। মেয়েটার মাথায় এই ধরনের কুটিল বুদ্ধিগুলোই বেশি ঘুরে। বিভা ফেসবুকে স্ক্রল করছিল। আজকে সে দিয়ে দিয়েছিল মিলির বাবুটার একটা ছবি, আর তার সঙ্গে তারও ছবি। অনেকে লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট দিয়েছে, সঙ্গে অনেকে মেসেজ পাঠিয়েছে। ডক্টর ফায়াজ মেসেজ দিলেন, খালামণি হয়ে গেলেন। খালু হবে কে? খালুর চিন্তা বাদ দেন। কেন কেন? কারণ খালামণি হিসেবেই ভালো আছি। খালু জোটাতে গেলে বিয়ে করতে হবে। অতএব এইসব টপিক বন্ধ। আচ্ছা বন্ধ করলাম। বিভা ফায়াজের একটা স্টোরি দেখলো, যা তার আইডিতে আছে অনেক আগে। স্টোরিতে ছিল ফায়াজ একটা কঙ্কালকে জড়িয়ে ধরে ছবি তুলেছে, আর সেই ছবির ক্যাপশনে দিয়েছে, আমার বন্ধু বুদ্ধু। মেডিকেল লাইফে আমি সিঙ্গেল ছিলাম না, আর সঙ্গে আমার সঙ্গে বুদ্ধুও ছিল। বিভা সঙ্গে সঙ্গে নক দিল। এটা আপনার বন্ধু? হ্যাঁ। এ কঙ্কাল আপনার বন্ধু? আর সিঙ্গেল ছিলেন না, মিঙ্গেল ছিলেন মেডিকেল লাইফে, এর জন্য? ইয়েস। বুদ্ধুর বডিটা একটা মেয়ের বডি। বিশ্বাস হয় না? একবার আমার বাসায় আসবেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো সব। ওকে নিয়ে আপনি বসে বসে গল্প করতেন? অবশ্যই, কেন নয়। আচ্ছা আপনাকে আমি একটা গল্প বলি, অনেক দিন আগের কথা। মানে আমি তখন সবে মেডিকেলে চান্স পেয়েছিলাম। বুদ্ধুকে কিনে এনেছিলাম ওর বডি পার্টস নিয়ে গবেষণায় কাজে লাগানোর জন্য। দিন রাত এক করে পড়তে হতো আমাকে। তো একদিন পড়তে পড়তে গল্প করছিলাম বুদ্ধুর সঙ্গে। সেদিন আমার ছোট চাচি বেড়াতে এসেছিলেন আমাদের বাসায়, আর আমাকে দেখেছিলেন গল্প করতে। এরপর উনি ইতিহাস করেছিলেন সেদিন। ও মা, ভাবি তোমার ছেলে পাগল হয়ে গেছে, এই রাত বিরাতে কঙ্কালের সঙ্গে বসে বসে কথা বলছে। এ ছেলের মাথা খারাপ হয়ে গেছে। আমি আর বুদ্ধু কথা বলছিলাম নিজেদের মধ্যে। এর মধ্যেই কোথা থেকে চাচি আম্মা এসে দেখলেন এই বিষয়টা, আর চিৎকার করে ডাকতে লাগলেন মাকে। সেদিন থেকে তাদের মতে আমি আধা পাগল। একা একা কঙ্কালের সঙ্গে কথা বলি, আমি স্বাভাবিক অস্বাভাবিক। আসলে ডাক্তার মশাই, আপনি সত্যি আধা পাগল। বিভা আধ পাগল বলার কারণে ফায়েজ হতাশ সুরে বলল, হ্যাঁ আমি তো আধ পাগলই। পাগল হয়ে ঘুরতে হবে 2 দিন পর। কেউ আমাকে সুস্থ আর স্বাভাবিক ভাবে না। আসলেই খুব দুঃখের ব্যাপার যদি কেউ কাউকে সুস্থ স্বাভাবিক না ভাবে। আর কি, আপনি আমাকে নিয়ে মজা করছেন? না, একদম তা নয়। এটাই। আরে অত সিরিয়াস হচ্ছেন কেন? আমি তো দুষ্টুমি করছিলাম আপনার সঙ্গে। আচ্ছা, আপনি কিন্তু বলেননি কেন আপনি এই কঙ্কালটির নাম বুদ্ধ দিয়েছেন। বুদ্ধ দেওয়ার প্রথম কারণ, আমি এত এত কথা বলার পরও চুপ করে শুনে যেত, তাই বেচারির নাম তাই দিলাম। ও মানে, এর আসল কোনো কারণ নেই। যাই হোক, কিভাবে বুঝলেন বডিটা মেয়ের, আর কি করে পেলেন? ফার্স্ট বডিটা আমি বলেছিলাম এটা দিয়ে গবেষণা করি। এটা ঠিক নয়,
মেডিকেল স্টাডিতে অবশ্যই এর একটা অবদান আছে। আমাদের পড়তে হলে মানবদেহের প্রায় প্রত্যেকটা পার্ট নিয়ে পড়তে হয়। এই যে স্কুল, ক্রানিয়াম, ম্যান্টিবল, সার্ভিক্যাল, ভার্টেবার, ট্রপিক ভার্টেবার। ডাক্তার সাহেব, আমার কথা কথা শুনুন। এত এত পার্টস পড়লে মাথা নষ্ট হয়ে যাবে আমার। আরে শুনুন, এতটা বিরক্ত হবেন না। আর এত পার্টস বা এর ডিটেলস বলছি না, জাস্ট কিছুটা আপনার বোঝার সুবিধার্থে বলছি। এগুলো হচ্ছে মাথার খুলির অংশ। এগুলো পার্টে পার্টে খুলে আমাকে প্রতিদিন নিয়ে যেতে হতো। আর বুদ্ধকে আমি একটা সিনিয়র ভাইয়ের থেকে কিনেছিলাম। আর বুদ্ধ মারা গিয়েছে প্রায় 20 বছর আগে। আর যতটুকু মনে হয় বুদ্ধ কোনো বেওয়ারিশ এ জাতীয় কোনো লাশ ছিল। সৎকার করার কোনো উপায় ছিল না। আর শুনতে পারছি না, আমার গাটা ছমছম করছে। সত্যি আমি পুরোই অবাক হয়ে গেছি। ডাক্তার সাহেব, আপনি অস্বাভাবিক। কেন? একটা মৃত মানুষের বডির সঙ্গে কি করে এত কথা বলতে পারেন? আমি তো মনে করেছিলাম প্লাস্টিক বডি, কিন্তু এটাই সত্যি একটা মানুষের বডি। তাও এতটা সহজে কি করে পেলেন? এই দেশে প্লাস্টিকের বডির থেকে মানুষের বডির দাম সস্তা, বুঝতে পেরেছেন মিস বিভাবতী? আর এত এত স্বাভাবিক মানুষের ভিড়ে দু একজন অস্বাভাবিক মানুষ থাকতেই পারে মিস বিভাবতী। হুম। আচ্ছা, একটা কথা ছিল, যার জন্য ফোন করেছিলাম আপনাকে। বলুন। আমি আমার বান্ধবী উর্মি মিলে কক্সবাজার বেড়াতে যাচ্ছি। যদিও অনেক আগে গিয়েছিলাম, তারপর আবার যাচ্ছি। উর্মি বলেছিল আপনাকে জিজ্ঞেস করতে আপনি যাবেন কিনা তার জন্য। আপনিও কি আমাদের সঙ্গে যাবেন? কক্সবাজার গেলে বুঝি আপনি খুশি হবেন। আপনি যদি বলেন তাহলে অবশ্যই প্রস্তুত। বিভা একদম চুপ করে গেল। উত্তর দিবে কি এই প্রশ্নের? তবু হেসে বলল, ফায়াজ সাহেব, আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। সেই বন্ধুত্বের সম্পর্ক থেকে যদি বলি, তাহলে বলবো আপনি আসলে আমি অবশ্যই খুশি হব। আর আপনি আসবেনও আমাদের সঙ্গে, আশা করি। আমার কথাটা আপনি রাখবেন। তাহলে তো ফেলে দেওয়া যাবে না, রাখতেই হবে। এ যে ফেলে দেওয়ার মতো কোনো কথা নয়। বিভাবতী বলেছে আর ডাক্তার শুনবে না? বিভাবতীর কথায় সে তীরের ফলা নেয়। ছুড়লে বুকে বিঁধতে সময় লাগে না। বুক খুব বেশি কথা বলেন না ডাক্তার সাহেব, বলেই বিভা চুপ করে গেল। অপর প্রান্ত থেকে শোনা যাচ্ছে ডাক্তার ফায়াজের প্রাণখোলা হাসি। ফায়াজ উচ্চ স্বরে হেসে যাচ্ছে। এই মানুষটার এত রূপ, কিভাবে চলে সে? বাহিরে গম্ভীর, ভিতরে এত সারল্য আর রসিক। সকাল সকালে 1 কাপ চা বানিয়ে ড্রয়িং রুমে বসলেন বিভার মা। পত্রিকায় তখন বিশেষ আর নতুন সব চমকপ্রদ ঘটনা পড়ছিলেন বিভার বাবা। দেশের ঘটনাগুলো পড়তে পড়তে পুরো বিরক্ত তিনি। কিসব ঘটছে আজকাল, এখানে খুন, ওখানে ধর্ষণ। সহধর্মিনীর দিকে তাকিয়ে বলে উঠলেন, কিসব হচ্ছে দেখেছ? হুঁ, পরিস্থিতি একদম বেগতিক। দীর্ঘশ্বাস ফেলে তিনি চোখের চশমাটা খুলে দেখলেন চা নিয়ে বসে আছেন তার স্ত্রী। চা দেখে হেসে বলে উঠলেন, চা নিয়ে আসছ? দাও দাও। বড্ড চায়ের তেষ্টা পেয়েছে। চায়ে চুমুক দিয়ে ভাবুক ভঙ্গিতে বলে উঠলেন, পৃথিবীটা সত্যি কেমন অদ্ভুত হয়ে যাচ্ছে। আপডেট হয়তো হচ্ছে সব কিছুর, কিন্তু মানুষের চিন্তাধারা আর আপডেট হচ্ছে না। কেন বলো তো? কারণ মানুষ আর আগের মতো ব্রেন খাটাচ্ছে না। বিবেক দিয়ে মানুষ কিছুই করছে না, শুধু আপডেটই হচ্ছে। কি চিন্তা বা চেতনা জিনিসটাকে কাজে লাগাচ্ছে না। বিভা এসে চুপটি করে বসে পড়ল বাবার পাশে। মশিউর সাহেব কথা বলতে বলতে মেয়ের মুখের দিকে চেয়ে বলে উঠলেন, কিছু বলবে? উর্মি বলেছিল কিছুদিনের জন্য কক্সবাজারে যাবে। আমাকেও সঙ্গে করে নিয়ে যেতে চাইবে। তাই ভাবলাম তোমাকে জানিয়ে দেখি। কি বলো, কক্সবাজার যাব? সঙ্গে আর কেউ যাচ্ছে? দেখো, আমার তো কোনো সমস্যা নেই। তুমি যথেষ্ট ম্যাচিওর। তবে আমি ভয় করছি সমাজ নিয়ে। কি হচ্ছে দেখেছো তো? সাবধানে যাওয়ার কোনো ব্যবস্থা থাকলে যেতেই পারো। আমি তোমাকে কোনো বাধা দেব না। তা নিয়ে চিন্তা করো না বাবা। উর্মি আর ওর পরিবার থেকে ওর ভাই বোনেরা যাচ্ছে। এই তো কয়েকদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যেতেই পারো। থাকার ব্যবস্থা কোথায় করেছো? না, করতে হবে। আমার বন্ধু রশিদকে তো চেনো। রশিদের নিজস্ব রিসোর্ট আছে, সেখানে থাকতে চাইলে ব্যবস্থা করে দিতে পারি।
রশিদের রিসোর্টটা বেশ সেফ তোমাদের জন্য। রশিদের রিসোর্টটা বেশ সুন্দর। নতুন হোটেলে নিজেদের মতো থাকতে হয়তো পারবে না, কিন্তু রিসোর্টটা বেশ সুন্দর এবং একান্তে সবার সঙ্গে সময় কাটাতে পারবে। কবে যাবে কিছু ভেবেছিস? উর্মি তোকে বলেছে কবে যাবে? উর্মি বলেছে যাবে, তবে কবে বা কখন যাবে তা তো বলেনি। দেখছি আজ কথা বলবো। শপিং করতে হবে নাকি? তাহলে শপিং করার ব্যবস্থা করে নাও। বেশ কয়েকদিন পর উর্মি আর বিভা একসঙ্গে বসেছে। উর্মির ভাই উমায়ের বসেছে একদম বাসের একদম সামনের সিটে। উমায়ের পাশে বসেছে ফায়াজ। গাড়িতে তখন কিছুটা খুনসুটিতে মশগুল ছিল উর্মি আজ আর বিভা। স্কুল থেকে কলেজ লাইফে একসঙ্গে কেটেছে তাদের। কত স্মৃতি একসঙ্গে কেটেছে তাদের। ফায়াজ সামনের সিট থেকে এসে দাঁড়ালো তাদের সামনে, এসে বলল, আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না। আচ্ছা, কোনো খাবার মানে ধরুন কোনো সমস্যা হচ্ছে না তো? উর্মি এবারও আগ বাড়িয়ে বলল, না ভাইয়া। ফায়াজ সেদিকে হেসে উত্তর দিল, সমস্যা থাকাটা কোনো ব্যাপার না, তবে সমস্যা সমাধান করা ফরজ। কি বলুন, নতুন বউ আর নতুন জামাইয়ের কোনো সমস্যাই ঠিক থাকে না। যখন তখন অন্যের সমস্যা থাকে, অনেক সমস্যা থাকে। উর্মি বিভার দিকে তাকে ইশারায় বুঝে দিল ফায়াজ আসলে কি বোঝাতে চাইছে। বিভা লজ্জায় কিছুটা মাথা নিচু করে রইল। এই লোকটা মনে হচ্ছে মানুষের সামনেই প্রেমের পর্ব শুরু করে দেবে। পাশে উর্মির বোন তাকে দেখে তাদের দিকে চেয়ে মিটি মিটি হেসে চলেছে। মায়া বলো বিহারিণী। বরাবরের মতো পছন্দের গানটি ঠোঁটে উচ্চারিত হচ্ছে বিভার। দীর্ঘ বালির স্তরের মাঝে উচ্ছ্বাদিত সমুদ্র। কি অপরূপ দৃশ্য! সমুদ্রে এখন চঞ্চলা ঢেউ খেলে বেড়াচ্ছে। ঢেউগুলো আস্তে আস্তে সমুদ্রের তীরে এসে আছড়ে পড়েছে। আর সেই আছড়ে পড়া ঢেউগুলোতে যে যার মতো জল কেলিতে ব্যস্ত। কেউ ঢেউগুলো সব পায়ে এসে ঠেকছে। এমন একটা মুহূর্ত যেন অন্যরকম ভাবনায় মত্ত করেছে। জলরাশিগুলোর ছোঁয়ায় কিছুটা শিহরণ বয়ে গেল শরীরে। সেসব কিছুকে তোয়াক্কা না করে সমুদ্রের তীরে কিছুটা হেঁটে যেতে লাগলো বিভা। তার পেছন পেছন ফায়াজ যে কখন দৌড়ে চলে এলো বুঝতেই পারেনি সে। দৌড়াতে দৌড়াতে বেচারা যেন হাঁপিয়ে উঠেছে। হাঁপিয়ে ওঠা গলায় বলে উঠল, আমার ঘুমন্ত অবস্থা সুযোগ নিয়ে চুপি চুপি বলে এলেন এখানে? এই কাজটা ঠিক করেননি। বিভা প্রকুচকে তাকাতেই ফায়াজ বলে উঠল, না মানে আমাকে আমাকে কিন্তু বলেছিলেন আপনি আমাকে বন্ধু ভাবেন। বন্ধু হিসেবে কি আমাকে নিয়ে ভাবার দরকার ছিল না? আমাকে ডেকে আনার দরকার ছিল না? বিভা ফায়াজের দিকে একবার তাকে আবার অন্যদিকে ফিরে তাকালো। ফায়াজের হঠাৎ মনে হলো সে তো ভুলেই গিয়েছিল বিভা তাকে বন্ধুত্বের কথা বললেও এখনো বিশ্বস্ত বন্ধুর স্থানে জায়গা দেয়নি। হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই আবার পেছন ফিরে দেখল বিভা সামনে দাঁড়িয়ে থাকা দম্পতির দিকে চেয়ে আছে, যারা নিজেদের মধ্যে খুব সুন্দর সময় কাটাতে ব্যস্ত। কোলে প্রায় 7-8 মাসের বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে আছে মহিলাটি। পাশেই তার স্বামী তাকে পানিতে ভিজিয়ে দিচ্ছে আছড়ে পড়া ঢেউ থেকে। কোলে থাকা বাচ্চাটি খিলখিল করে হেসে দিচ্ছে। বিভা সেই মুহূর্তটা উপভোগ করছে প্রাণ ভরে। ফায়াজেরও এতক্ষণে নজর পড়ল দৃশ্যটি। ফায়াজ আবার সামনে এগিয়ে গেল, বিভার সামনে দাঁড়িয়ে বলল, খুব সুন্দর একটা পরিবার না? বাবা মা আর ছোট একটা সদস্য। মনে হয় না আপনারও এমন একটা পরিবার থাকতো? খুব করে নিজেকে গুছিয়ে নিতে ইচ্ছা করে না? মনে হয় না আবার বিশ্বাস করে একজনের বুকে আত্মসমর্পণ করতে? করতে তো ইচ্ছে নেই, ভীষণ রকম ইচ্ছে হয়, তবে সব ইচ্ছেরা যে পূর্ণতা পায় না। চেষ্টা করলে হয়। যদি বলি আজ এমন দিনেই আমি আপনার কাছে আপনার সেই ইচ্ছার একটা অংশ হিসেবে নিজেকে চাই। আপনার কাছে আমি আমাকে তুলে ধরতে চাই, আপনার বন্ধু হিসেবে নয়, জীবনসঙ্গী হিসেবে চাই। বন্ধুত্বের সম্পর্কে সবসময় ভালো যায় না, ফাটল ধরে যায়। কখনো বা সে সম্পর্কে খুব বেশি বিশ্বস্ততা হয় না। কিন্তু জীবনসঙ্গীদের মধ্যে ভালো সম্পর্ক থাকে, একজন একজনের গভীরতায় ডুবে থাকে। হাজারো ঝড়ঝাপটায় সঙ্গিনী বা সঙ্গীর হাত ছাড়তে চায় না সহজে। আমিও ঠিক তেমনভাবেই চাই। উত্তরটা আমার চাই বিভবতী। পারবেন বিরহ ব্যথায় জ্বলতে থাকা হৃদয়টাকে প্রশান্তিময় করতে? পারবেন রাতের পর রাত অশ্রু ভেজা চোখগুলোকে ঘুমের দেশে নিয়ে যেতে?
অবশ্যই, একবার শুধু হাতটা ধরে দেখুন। মনের মাঝে সংকোচটা অনেক আগেই কেটে গিয়েছিল। সেই সংকোচটা শুধু ভাঙার একটা সময় খুঁজছিল বিভা। আজ সেটাও সে দূর করে দিল। অপর দুটো হাতের উপর নিজে হাতটা রেখে দিল। জীবনকে আরেকটা সুযোগ না হয় দিয়েই দিল। ভুলগুলো শুধরানোর সময় হয়তো হাতে নেই, কিন্তু নতুন করে জীবনের নতুন অধ্যায় তো তৈরি করা যায়। বিভা হাত জোড়া খুব শক্ত করে ধরল। ফায়াজ অনেক সাধনা করেও অনেকে তাদের পছন্দের মানুষের হাত ধরতে পারে না। ফায়াজের মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। বিভা ফায়াজের মুখের হাসি দেখেই অবাক হলো। এতটা খুশিও কেউ হয়? শুনেছে ছেলেরা সবসময় নিজেদের ভালোবাসার মানুষকে এবং একান্ত নিজের করতেই চায়। তার শরীরে অন্য কোনো স্পর্শ ছিল, সেটা কখনোই মেনে নেবে না। খুব সহজে ফায়াজ সে কঠিন আর কঠোর কথার বাহিরে গিয়ে এত সহজে কি করে মেনে নিল? আর মানলই বা কিভাবে? এতটা সহজ আর স্বাভাবিক ভাবে কেউ মেনে নেয়? বিভা ফায়াজের হাত ধরে নিজের হাতটা সরাতে চাইলে ফায়াজ বুঝতে পারে, তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। দুজনের মধ্যে কিছুটা নীরবতা চলছে। এই নীরবতার অবসান ঘটিয়ে ফায়াজ বলে উঠল, জানেন, আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন মাকে দেখতাম হাসপাতালের বেডের পাশে বসে তবজি নিয়ে কানের সামনে আয়াত উচ্চারণ করত আর মাঝে মাঝে ফু দিত। আবার সেই কঠিন মুহূর্তে ও মা আশাহত হননি। সবসময় তাকে সুস্থ রাখতে ভালো ট্রিটমেন্ট করার ব্যবস্থা করেছিলেন। ডাক্তারদের প্রতি বিশ্বাসটা সময় ভেঙে যাওয়ার পর দিন রাত লাগিয়ে বাবার সামনে বসে থাকতেন। মাঝে মাঝে অবাক হয়ে যেতাম মায়ের এসব দেখে। মা সব সময় বলতেন, বাবার মতো এমন ভালোবাসার মানুষ তিনি কখনোই পাবেন না। মায়ের মতো বাবার মনটা ছিল খুব নরম, আমার মতো নয়, একদম নরম আর সরল প্রকৃতির। খুব বেশি ভালোবাসতেন আমার দিকে। মা বলতেন বাবার ভালোবাসাটা ছিল অন্যদের থেকে অনেকটা আলাদা। বাবা কখনো মুখ ফুটে হাজারবার নয়, কাজ আর কর্মেই ভালোবাসা জিনিসটা শিখিয়ে দিলেন, যেখানে অন্যেরা হয়তো মুখে ফাঁকা বুলি ছাড়তেন। বাবা যখন মারা যায় তখন মাকে নানার বাড়ি থেকে বলে দেওয়া হলো বিয়ের জন্য। পাত্র যখন ঠিক করা হয়েছিল তখন মা আমাদের বুকে টেনে চিৎকার করে কাঁদছিলেন। আমাকে বিয়ে দিতে হলে ফায়াজের বাবাকে আবার নিয়ে আসতে হবে। ওর বাবাকে ছাড়া আমি অন্য পুরুষকে মন থেকে ভালোবাসতে পারবো না। জীবনে যদি কোনো পুরুষ আসে তাহলে সেই একমাত্র ভাগ্যবান পুরুষ। দুনিয়া জুড়ে বা হাজার মানুষ আসবে, কিন্তু একজন গভীর থেকে যাবে গভীরে। আগলা মানুষ কখনোই আসবে না। বাবা রেখে যাওয়া কনস্ট্রাকশন সাইটে সে কোম্পানি চালিয়ে আজ অব্দি মা আমাদের পাশে ছিলেন। তখন থেকে ভেবেছিলাম, যদি কখনো কাউকে নিজের মতো করে পাই, যার সঙ্গে নিজের মনের অনুভূতিগুলোকে নিজের মতো করে সাজাতে পারি, সেই মানুষটা নিজের জীবনের অংশ করে তুলব। পেয়েছিও ঠিক তেমনই একজন ভালোবাসার মানুষ। হয়তো বড্ড দেরি করে, ভুলটা হয়তো অজান্তেই আপনি করে বসেছেন, কিন্তু শোধরানোর কাজটা আমাকে করতে হবে। কারণ আপনার ভুল হলেও আপনাকে পেয়ে হারিয়ে ফেলাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে বিভাবতী। বিভার শরীর হালকা ঝাঁকুনি দিয়ে উঠল। ভুল করলো সে আর শুধরে দেবে আরেকজন? ফায়াজ আর একটু অবাক হয়ে বলল, আপনার প্রতিটা বসন্ত মনে শিহরণে ভালো লাগায় কাছে আসায় আমি থাকতে চাই। ঠিক যেমন করে আপনি আপনার ভালোবাসাগুলো সাধারণ মানুষের জন্য জমিয়ে রাখেন, আমি শুধুমাত্র তার থেকেও একটু বেশি করে আমায় ভালোবাসুন আর একটু ভরসা রাখুন। এতটা জটিল করে কেউ কখনো আমার কাছে ভালোবাসা চায়নি। এতটা গভীর করে আজ অবধি কোনো মেয়ের প্রেমেও পড়িনি। আপনিই প্রথম আর শেষ। আপনিই শেষ। আপনাতেই শ্বাস নিতাতেই বাস। বাহ, দারুণ! এমন কবি ভাব নিয়ে বসলে প্রেসক্রিপশনে ওষুধের বদলে কবিতা লেখা হয়ে যাবে। লোকে বলবে পাগল ডক্টর। আমি পাগল হইতে প্রস্তুত, তবু বিরহে কাঙ্গাল হইতে প্রস্তুত নই। বিরহে কাঙ্গালের মতো ঘুর করতে আমি প্রস্তুত নই। একদম চুপ করুন তো। এত কথা বলতে পারেন আমার জানাই ছিল না। এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি?
সবাই ওরা একসাথে আসছে। ওদের কথাবার্তা কিছু বেশ লাগামহীন। তাতে কি প্রেম করব আর তীর ছুঁড়লে পালাই পালাই করব? আমি কি টিনেজার নাকি? আমার একটু ভাব আছে না? ডাক্তার বলে কথা, একটু রোমান্টিক ডাক্তার হতেই পারি। দূর, আপনাকে নিয়ে আর পারলাম না। পাড়াপাড়ির কাজ বাদ দিয়ে বলুন কবে বিবাহের প্রস্তাব পাঠাবো? এত তাড়া কিসের? বিয়ে করে সংসারী বর হব। বউ আবার শার্টের বোতাম লাগিয়ে দেবে, টাইটা নিজের হাতে লাগিয়ে দেবে। মাঝে মাঝে চুপি সারে সবার আড়ালে তাকে কাছে ডেকে কানে কানে কিছু মধুর আলাপন করব। ইস, এমন একটা মুহূর্ত যে কি শান্তিদায়ক তা কি আপনি জানেন? এমন একটা সুন্দর আর শুভ কাজ কি করে দেরি করি বলুন তো? হ্যাঁ, সংসারী বর, সংসারী মেয়ে শুনেছি। এখন এই প্রথম সংসার বর শুনছি, তাও আবার আপনার কাছ থেকে। তবে একটা কথা বলতেই হয়, এই যে এত রোমান্টিক ভরপুর কথা বলছেন, এত এত রোমান্টিকতার সময় পাবেন না ডাক্তার সাহেব। বিয়ের পর নিম পাতা হয়ে যায় সব। আমি হব মৌমাছি আর আপনি হবেন সুমিষ্ট ফুলের মধু। আমি ক্ষণে ক্ষণে সেই মধু আহরণ করব। ইস, কি একটা মুহূর্ত বললে হবে বলুন তো? টিনেজারদের প্রেম আমরা বিয়ের পর করব। বিভা ফায়াজের দিকে অবাক হয়ে চেয়ে আছে। এই লোকটা তাকে মনে হয় পুরো চমকের ওপরেই রাখবে। এত রোমান্টিক কথাবার্তাও যেন তার মুখে সব সময় লেগে থাকে। হ্যাঁ, ফাঁকা বলি। ফায়াজ আর কিছু বলবে তার আগেই উর্মির আবির্ভাব ঘটল। বিভা, ভাইয়া আপনারা এখানে দাঁড়িয়ে আছেন আর ওইদিকে রিসোর্টে রশিদ আঙ্কেল খুঁজে বেড়াচ্ছে। আপনারা সেই সকাল সকাল বেরিয়ে পড়েছেন, কিছু খেয়েছেন কিনা তাও প্রশ্ন করছে। সুমিকে বললাম, ও বলল বিভা বের হয়েছে, আর কিছুক্ষণ পর আপনিও নাকি বের হয়ে এসেছেন। খুঁজে খুঁজে আমি হয়রান। বিভা উর্মির হাত ধরে বলল, চলো যাই, আপনিও আসুন। ফায়াজ বিভার দিকে করুণ চোখে তাকিয়ে আছে কি করার, আর পিছন পিছন তাকে যেতে হলো। রিসোর্টে আসার পর বিভা, উর্মি, সুমি গিয়ে দেখল রশিদ সাহেব তাদের জন্য এলাহি কাণ্ড করেছেন। রশিদ সাহেব তাদের দেখে বললেন, ঘুরতে গিয়েছিস বুঝি? জি আঙ্কেল, এজন্য সকালে তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। বাকিরা তো ঘুমাচ্ছিল, ওদের বলতেই ওরা কিছু বলতে পারেনি। এখন ব্রেকফাস্ট করতে বসে পড়ো। তুমি হলে আবার পরম স্নেহের অধিকারী, তোমাকে কি আর কাজ ছাড়া করতে পারি? তোমাদের বাবার দায়িত্ব এখনও আমার কাঁধে এসেছে, যখন এই ভালোভাবে পরিবেশটা ঠিক করতে হবে। তুমি মনে হয় কক্সবাজার ছোট গ্রামে থাকতে? জি, আম্মু আব্বুর সঙ্গে এসেছিলাম ক্লাস 2-তে, তখন ছিলাম, এরপর আর আসা হয়নি। ও, আমি তখন ঢাকায় ছিলাম। তোমার বাবাকে ফোন করে বলেছিলাম আমাদের বাড়িতে থাকতে, সে থাকেনি। কি আর করার, এখন তুমি তো আর তোমার বন্ধুরাই এসেছো, এতেই যথেষ্ট। রশিদ আঙ্কেল তার রিসোর্টের লোকদের ডেকে বলে দিলেন ভালোভাবে পরিবেশন করতে। বন্ধুর মেয়ে বলে কথা, বিভার বাবা তার ঘনিষ্ঠতম বন্ধু। সেই বন্ধুর মেয়ে ও তার বন্ধুরা এসেছে, আর তিনি তাদের ফেলে দেবেন এমন নয়। হঠাৎ করে উর্মির চাচাতো ভাই সাব্বির বলে উঠল, হ্যাঁ রে উর্মি, আজ তো একটা সৈকত থাকতে সৈকতে আসা লাগে নাকি? সৈকত খাচ্ছিল, ভাইয়ের কথা শুনে বুঝতে পারলো তাকে নিয়েই কথা হচ্ছে। উর্মি মুচকি মুচকি হেসে বলল, তো কোথায় নিয়ে যাব? কোথায় নিয়ে যাবি মানে? সৈকতের মতো বিশাল দেহি একজন মানুষ থাকতে তুই আবার সমুদ্র সৈকত ঘুরতে এসেছিস? কেন ভাই, পাহাড় কি নজরে পড়েনি? সাব্বিরের কথা শুনে সুমি বলে উঠল, পাহাড় কেন যাবে ভাইয়া? পাহাড় তো আমাদের সামনেই আছে। কোথায়? এই যে তুমি, বিশাল আকৃতির উঁচু লম্বা মোটা আস্ত একটা কালা পাহাড়। আমার ভাই লম্বা বলে সব সময় তুমি সৈকত ভাইকে পচানো শুরু করে দাও। তুই চুপ কর, পচা নর্দমার পানি। আমি পচা নর্দমার পানি আর তুমি কালা পাহাড়, এইভাবে তুমি ভাইকে কিছু বলবে? তাদের ভাই বোনদের কথা শুনে হাসতে লাগলো সবাই। উর্মি বোন সুমি আর তার ছোট ভাই সৈকত, সাব্বির ও তার স্ত্রী। বোন এসেছে তাদের সঙ্গে একসঙ্গে বেড়াতে। তাদের মধ্যে সম্পর্কটা চাচাতো ভাই বোন কম,
কখনো তারা এই সম্পর্কটাকে আলাদা হিসেবে তৈরি করেনি, উল্টো নিজের ভাই বোন হিসেবে দেখেছে। সাব্বির উর্মিদের পরিবারের সব দায়িত্ব না হোক, অন্তত মাসের বাজারটা অন্তত করে দেয়। বিভা যখন উর্মির সঙ্গে পড়াশোনা করত, তখনই শুনেছিল উর্মির বাবা নেই, মা অসুস্থ। তখনই উর্মির মুখে বিভা দেখেছিল একরাশ অসহায়ত্ব। উর্মির কথা বলা, চাল চলন তার কাছে মনে হতো কেমন হয়ে গিয়েছিল মেয়েটা। তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পেরেছে সে পরিস্থিতি এমন একটা জিনিস যা মানুষকে একদম বদলে দেয়। উর্মি পাশে সেদিন এসে দাঁড়িয়েছিল সাব্বির আর তার পরিবার। এখনকার এই সমাজে অনেক পরিবার আছে প্রভাবশালী হয়েও শুধু নিজের সুখটাকেই দেখে যায়, কিন্তু তার ব্যতিক্রম সাব্বির। সে নিজে হাতে পুরো সংসারটাকে আগলে রেখেছিল। সাব্বির উর্মিদের ভাই বোন করার দায়িত্ব নিজ হাতে নিয়েছে। ব্রেকফাস্ট করতে বসে অনেকবার চোখে চোখ পড়েছে ফায়াজ আর বিভার। অস্বস্তি হচ্ছে বিভার। ফায়াজের চোখ থেকে লজ্জায় চোখ সরিয়ে ব্রেকফাস্ট করে উঠে পড়ল সে। কক্সবাজার এসেছে আর হিমসর ইকো পার্কে আসবে না, তাই হয় নাকি? তাই আজ এসেছে সবাই। আজ পুরো প্রকৃতিকে দেখবে আর আপন করে নিবে প্রকৃতির সৌন্দর্যকে। হিমসরি ইকো পার্কে অবস্থিত ঝর্ণার ধারায় আগেও ভেসেছিল বিভা, আবার এবার একটু অন্যরকম। আগেরবার ছোট দু হাতের সঙ্গী ছিল তার বাবা মা, এবার সে পূর্ণ যুবতী। তার সঙ্গে আছে তার প্রাণের বান্ধবী আর গুটি কয়েক বন্ধু বান্ধব। সঙ্গে একজন স্পেশাল মানুষ যে কিনা একাই পারে পুরো দলটাকে হাসিয়ে তুল যে কিনা একাই পারে পুরো দলটাকে হাসিয়ে তুলতে। ফায়াজ ঝর্ণার নিচে এসে দাঁড়িয়ে পড়ল। ঝিরি ঝিরি ঝর্ণার ধারা বহিছে পাহাড়ের উপর থেকে। সেই জলের ধারায় নিজেকে একদম মুক্ত করে দিল। প্রথমে ফায়াজ নামলে ও পরে অন্যরাও ভিজতে লাগলো। মেয়েরা সবাই একটু কমই ভিজেছে, কারণ এখানে টুরিস্টের সংখ্যা খুব বেশি। কক্সবাজার বাংলাদেশের ব্যস্ততম একটি টুরিস্ট প্লাস বা জায়গা, যেখানে সারা বছর টুরিস্ট থাকে। আর তার গণনা করে নির্ধারণ করাও কঠিন। ঝর্ণার পানিতে কিছুক্ষণ দুষ্টুমি করেই দৌড়ে চলে এলো বিভা। এত ঠান্ডা কেন পানি? শীত প্রায় যায় বলে সে নির্দ্বিধায় পানিতে ভিজেছে, কিন্তু এখন যে এমন ঠান্ডার প্রকোপে পড়বে তা ভাবেনি সে। বিভা নিজের গায়ে জড়ানো ওড়নাটা ভালোভাবে পুরো শরীরে টেনে জড়িয়ে নিল। ফায়াজ পানিতে ভিজতে ভিজতে দেখলো বিভা এক পাশে দাঁড়িয়ে গায়ে ওড়না দিয়ে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। সে সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, শীত করছে? কিছুটা। আপনার ঠান্ডা সমস্যা আছে? হ্যাঁ আছে। তারপর আপনি এই ঠান্ডা পানিতে ভিজেছেন? ঠান্ডা বাঁধিয়ে ফেললে কি হবে বুঝতে পারছেন কিছু? আমি কি জানতাম নাকি এমন কিছু হবে? সামনে হাঁটুন, আমি আসছি। কেন? ভিজে কাপড়ে দাঁড়িয়ে থাকবেন নাকি? এতটা কেয়ারলেস কি করে হতে পারে যে মানুষ? চলুন। সাব্বিরকে বলে ফায়াজ বিভাকে নিয়ে রিসোর্টে এসেছে। বিভা একটু নয়, অনেকটাই ভিজেছে। বিভা নিজের রুমে গিয়ে পোশাক পরিবর্তন করতে চলে গেল। ফায়াজ রিসোর্টের কোক হাউসে গিয়ে নিজ হাতে চা বানিয়ে নিয়ে এলো। 2 কাপ চা বানিয়ে ট্রেতে করে নিজেই এনে টি টেবিলের উপর রাখলো। বিভা তখন ওয়াশরুম থেকে সবেমাত্র ফায়াজকে নিজের রুমে দেখে কিছুটা অবাক হলো বিভা। ভিজে যাওয়া চুলগুলোকে টাওয়ালে পেঁচিয়ে বলল, আপনি এখানে কিছু বলবেন? না তেমন কিছু না, 1 কাপ চা শুধু আপনার জন্য। সেদিন আপনি তো নিজে হাতে চা বানিয়ে আমাকে দেননি, তাই আজ নিজেই আপনার জন্য চা বানিয়ে নিয়ে এলাম। খানিকটা ভ্রু কুঁচকে তাকালো বিভা, তারপর নিজেই হেসে দিয়ে বলল, আপনি চা নিয়ে আসেননি? এনেছি তো। নিজের হাতে থাকা চায়ের কাপটা দেখিয়ে দিল বিভাকে ফায়াজ। বিভা চায়ের কাপটা নিয়ে একটা চুমুক দিল। বেশ ভালো হয়েছে চাটা। বিভা ফায়াজের দিকে তাকিয়ে বলল, খুব ভালো হয়েছে চাটা। দেখতে হবে না কে বানিয়েছে? সত্যি অসাধারণ হয়েছে। তাই এত ভালো চা কীভাবে বানানো শিখেছেন? আমি রাতে পড়তাম বেশিরভাগ সময়। শব্দ দূষণ আমার বরাবরই অপছন্দ, তাই রাত জেগে পড়তাম আর মাঝে মাঝে চা বানিয়ে খেতাম। স্বভাব যেহেতু রাত জাগার, তাই নিজে উঠে চা বানিয়ে নিতাম। তাই মায়ের কাছ থেকে শিখে নিলাম চা বানানো। দুজনে মিলে চা পান করতে করতে কিছুটা সময় পেরিয়ে গেল তাদের। কথার ফাঁকে ফাঁকে বিভা ফায়াজের দিকে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলো। সবুজ কথা বলার জন্য শুধুই একটানা নিজের কথাগুলো বলে যেত, আর বিভা তা মন দিয়ে শুনে যেত, কিন্তু বলার আর পথ পেত না কিছু, কারণ সবুজ তাকে বলতে দিলেও পুরোপুরি তার বলা হতো না। সবুজের চোখের দিকে তাকিয়ে সবুজকে প্রাণ ভরে সে দেখে যেত, আর সবুজের কথাগুলো সে প্রতিটা মুহূর্তে অনুভব করে যেত। কিন্তু সবুজ কি কখনো তাকে এইভাবে অনুভব করেছিল?
না, তাকে প্রাণ ভরে উজাড় করে ভালোবেসেছিল। সবুজ তার সরলতা নিয়ে তাকে বিরাট বড় বান মেরেছিল। বান, প্রেমের বান। প্রেমের আর ভালোবাসার বান যে বিষের মতো, সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। কত রাত কত দিন সে এভাবে কেঁদে কেঁদে কাটিয়েছে, কিন্তু মানুষটার দেখা তার মেলেনি। বহু বিয়ের ঘরই তো এসেছে তার জন্য, কিন্তু সে তো দ্বিতীয়বার বিয়ের চিন্তা করতেই পারেনি। আর সবুজ তার চলে আসার পরপরই নতুন সংসার পেতেছে। সমুদ্রের ঢেউগুলো খেলে বেড়াচ্ছে। দূরে দেখা যাচ্ছে সমুদ্রের উত্তাল ঢেউ, আর ঢেউয়ের তালে তাল কপত কপতিদের তালে 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 কপত কপতিদের হাতে হাত রেখে একসাথে চলা। বিভা মনে তা দেখে হেসে উঠল আর বলে উঠল, মানুষ মানুষের কত পার্থক্য, কত তফাৎ। তা তো হবেই। বিভা ফায়াজের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। বলা নেই কওয়া নেই, লোকটির সঙ্গে সে জড়িয়ে যাবে তাও সে ভাবেনি, কিন্তু অদ্ভুতভাবে তাই ঘটে গেল। সময়ের পরিক্রমায় সব কিছু বদলে যায়। সম্পর্ক, টান, ভালোবাসা। মানুষও বদলায়, আবার ঝড়ের বেগে বদলে যেতে পারে পাশে দাঁড়ানো মানুষটির স্থান। জীবনের প্রতিটা পদে পদে সুখের ছোঁয়ায় ভেসে যাওয়া যায়, যদি সেই সুখ নিজের ভালোবাসার মানুষটির সঙ্গে থাকা যায়। টাকা দিয়ে তো আর মনের বা আত্মার সুখ পাওয়া যায় না। যে সুখ হয় সে সুখ চোখের সুখ। মনের সুখ তো পরে থাকে, মনের বিরাট অসুখ। প্রচণ্ড হই হুল্লোর মধ্য দিয়ে কক্সবাজারে প্রায় টানা 5 দিন কাটিয়ে এসেছে সবাই। নিজেদের কর্মস্থলে যোগ দেওয়ার পর এই পর্যন্ত প্রায় 20 দিন দেখা হয়নি বিভা আর ফয়াজের। মুঠোফোনে মাঝে মাঝে কথা হয়েছে, কিছুটা আলাপ, হয়তো প্রেম ঘটিত আলাপচারিতা হলে হয়ে যেত প্রেম আলাপ, কিন্তু তেমন কিছুই হয়নি। যা হয়েছে তা সম্পূর্ণ নিজেদের পারিবারিক আলোচনা। বিভার সঙ্গে কক্সবাজার থেকে আসার পর ফয়াজ একদিন বলেছিল তার মাকে বিভার সম্বন্ধে। ভদ্রমহিলা বিভার প্রশংসা শুনে যেমন পঞ্চমুখ হয়েছিলেন, তেমনি তিনি একবার দেখতেও চেয়েছিলেন বিভাকে। ফায়াজের মোবাইল থেকে তিনি বিভার ছবি দেখেছেন। দারুণ সুন্দরী মেয়ে দেখেই খুব সহজে বুঝতে পেরেছেন বিভার পরিবার আর ফ্যামিলি কালচার কেমন। চেহারার মাঝে ফুটে ওঠে আভিজাত্য আর মাধুর্য। অভিজাত পরিবার দেখেই ছেলের দিকে কিছুটা অবাক হয়ে চেয়ে রইলেন। হয়তো ভাবতে পারিনি ছেলে তার সত্যি বিয়ের উপযুক্ত হয়ে গেছে। তা সে এতদিন না বুঝতে দিলেও এখন নিজেই নিজের উপযুক্ত পাত্রী ঠিক করে ফেলেছে। ফায়াজ সেদিন সব বলেছিল তার মাকে। এ নিয়ে তিনি একটু মন খারাপ করেননি, বরং খুশি হয়েছেন। মেয়েটা তার আবেগের বয়সে একটা ভুল করেছিল। এখন যদি সে ভালো হয় তাহলে তিনি কেন তাকে দূরে ঠেলে দিবেন। তিনি বিভার পরিবারের সঙ্গে দেখা করার জন্য ফায়াজের সঙ্গে আলোচনায় বসেছিলেন কখন তিনি সেখানে যাবেন। আর এই সমস্ত কিছু বিভা ফায়াজের কাছ থেকেই জেনেছিল। বিভা ইতিমধ্যে বুঝে গিয়েছে ফায়াজ অনেকটা খোলা মনের মানুষ। এই যে বাসায় কি আলোচনা হলো না হলো, সে আবার সব কিছু বিভাকে বলে দিত। কোনো সংকোচ ছেলেটার মাঝে নেই, একদম যেন সাদা মনের মানুষ। যায় এপিঠ ওপিঠ সবই রং এক। তুলনাহীন মানুষ সে, যার মনে নেই একরত্তি সংশয়। খুব সহজে সে সব কিছু সমাধান করে ফেলতে পারে। এখন জুন মাস, ক্লোজিংয়ের সময়। যত সব হিসেব সমাধান আর অফিসিয়াল কাজের চাপ যাচ্ছে বিভার উপর দিয়ে। ব্যাংকের কাগজপত্রগুলো খুব যন্ত্রণাদায়ক। একটা থেকে একটা কাগজ হারালে তা খুঁজে পেতে যে কি কষ্ট হয় তা বলার বাহিরে। বিভার অফিস প্রায় 4:30 নাগাদ থাকে, তারপর সব ক্লোজ। কিন্তু এখন জুন মাস বলে কিছুটা চাপ, তাই একটু দেরি করে বের হয়েছে সে। অফিস থেকে বের হয়েই গাড়িতে উঠেছে। বেয়ে পড়া ঘামটাকে মুছে নিল টিস্যু দিয়ে। ড্রাইভার গাড়ি চালাতেই বিভা সিটে হেলান দিয়ে বসলো। প্রচণ্ড গরম ধকল যাচ্ছে আজ কদিন। এই তো কয়েকদিন পরই হয়তো বিভার ঘটা করে বিয়ে হবে। শুধু অফিসিয়াল ঝামেলা আর ফায়াজের একটা কোর্সের জন্য ডেটটা করে দেরি করে ফেলা হয়েছে। কিছুক্ষণ বসতেই বিভা বিরক্ত হয়ে গেল। জ্যামজটের রাস্তায় স্বস্তি কোথায়। গাড়ির জানালা খুলে টেনে দিতেই হঠাৎ চোখ পড়ল সামনের জ্যামে আটকে পড়া বাসে সবুজ বসে আছে। এতটা সামনে তার। শেষ কবে দেখা হয়েছিল আর কবেই বা দেখা হবে ভাবতে পারিনি বিভা। অথচ আজ কিনা দেখাই হয়ে গেল বিভা আর তার। বিভা সবুজকে দেখে নিজের চোখ চোরায় সরিয়ে নিল, কিন্তু সবুজ পারল না। সবুজের চোখ স্থির হয়ে এখানেই রয়েছে। অনেক কিছু আছে চোখের ভাষায়। অসহায় চোখ জোড়ায় মলিন মুখে তাকিয়ে থাকা সবুজকে দেখে বিভা অন্যদিকে ফিরে রইল।
করুণ আর অসহায় অবস্থায়। তো সেও সবুজের কাছে হাত পেতেছিল। হয়নি তো এক হয়নি তো কোনো মায়াময় দৃষ্টির সৃষ্টি তখন বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘ এক শ্বাস। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, একটা গান ছেড়ে দেন আসাদ ভাই। জ্যামটা মগবাজারের রাস্তার জ্যাম, এত তাড়াতাড়ি শেষ হবে না। রেডিও চালাতেই বেজে উঠল চিরচেনা গান। বিভা গানটা শুনছে আর হজম করছে ভিতরে থাকা চাপা কষ্টকে। বারণ জিনিসটার কারণ অনেক হয়, হয়তো কোনো আঘাত ছাড়া একটা জিনিস থেকে দুটো খণ্ড হয় না। নিজের ভিজে যাওয়া চোখটাকে মুছে নিল বিভা। রাস্তার জ্যাম এখন নেই, পুরো রাস্তাই ফাঁকা। এটাই মনে হয় রাস্তার জ্যাম এখন নেই, পুরো রাস্তাই ফাঁকা। এটাই মনে হয় নিয়ম। একই পথে দেখা হবে প্রতারকের সাথে, কিন্তু তাকে ধরে বলা যাবে না, কেন এলে আমার জীবনে, কেন শেষ করলে, বা ছুঁয়ে কখনো বলা যাবে না এর দায় কার। সবই তো শেষ। সে কখন হয়ে যায় অন্য কারো, বলা যায় না। অনেক কথা বলা হয় না, হৃদয়ের ব্যথা। বাসায় ফিরে সোজা নিজের রুমে গিয়ে ব্যাগপত্র ছুঁড়ে ফেলে ওয়াশরুমে দৌড়ে গিয়ে মাথায় ইচ্ছে মতো পানি ঢালতে লাগলো বিভা। তপ্ত হৃদয় থেকে এখন প্রচণ্ড রকম মাথা যন্ত্রণার কারণ হয়েছে। বেশ খানিকটা পানি ঢেলে বের হয়ে বেডে বসে পড়ল বিভা। চুলগুলো তোয়ালে দিয়ে মুছে নিল আস্তে আস্তে। হঠাৎ কিছু একটা মনে হতেই ফায়েজের ফোনে কল করলো সে। রিং হওয়ার পরই ফায়েজ ফোন ধরল। বিভা বিভা ক্লান্ত গলায় বলে উঠল, আমাকে আজকে বিয়ে করতে পারবেন? আজকে কেন, এখন বললেও করব। সত্যি তাই করতে করতে হলে করব। তাহলে আন্টিকে নিয়ে আসুন আজ। আচ্ছা ঠিক আছে, তবে কি হয়েছে? আপনি আসবেন? অবশ্যই। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ফায়াজ ও তার পরিবার থেকে মা, বোন, চাচা এভাবে এসেছে বিভার বাড়িতে। শুরুর দিকে বিভার মা বাবা ভেবেছিল এমনি হয়তো মেয়ে দেখে চলে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত তারা যে মেয়ে আজই নিয়ে যাবেন তা বুঝে উঠতে পারেনি। কাজী সাহেব এসে বিয়ের সব ব্যবস্থা করে ফেলেছেন। দুজনকে দুপাশে বসে অনেকটা লোক চক্ষুর আড়ালে ঘরে বসেই বিবাহ সম্পন্ন করা হয়ে গেছে। কবুল বলার সময় বিভা কেঁদেছিল অনেক। এই কান্নাটা তার ভিতরকার একটা ভয় আর ভীতির কান্না। কেউ না জানুক, বিভা ঠিকই জানে এই বিয়েটা শুধুমাত্র নিজের বিষাক্ত স্মৃতি আর প্রাক্তনের উপরে একরাশ ঘৃণা নিয়েই করেছে। কিন্তু এর চরম পরিস্থিতির শিকার ফায়াজ হবে, কারণ মনের একাংশে এখনো পুরানো পুরানো স্মৃতির বসবাস। সেই স্মৃতিটাকে শেষ করতেই তো আরেকজনকে কাছে টেনে আনার আশ্বাস। পুরোটা সময় সে কিছুই বলেনি। বিয়ে হয়ে যাওয়ার পর দুজনকে যখন এক ঘরে বসিয়ে দেওয়া হলো, ফায়েজ বলে উঠল, এমন করলে কেন? কি, এই যে হঠাৎ বিয়ে, একটু শান্তির জন্য দিতে পারবেন? একটু শান্তি পারবেন? সব ভুলিয়ে দিতে পারবেন? একটু কাছে টেনে নিতে? ফায়েজ বিভার সামনে সোফায় গিয়ে তার হাত ধরে বলল, একটু শান্তি নয়, 1000 বছর পাশে থাকবো, শুধু বিশ্বাস রাখবেন। ভালোবাসতে হবে না, কাছে থাকলেই হবে। অতিরিক্ত ভালোবাসবেন না আমাকে। ভালোবাসলে হারাতে হয়, শুধু একটু বিশ্বাস রাখবেন। বিভা ফায়াজের বুকে ঝাঁপিয়ে পড়ল, কাঁদতে লাগলো বুকের মাঝে মাথা দিয়ে। এতক্ষণের কান্নাগুলো এখন শব্দ করে হচ্ছে। ফায়াজ বিভাকে শান্ত করে ব্যস্ত হচ্ছে। সে জানে এই কান্নায় আছে অনেক রহস্য। থাক, রহস্য হয়েই থাকে এই কান্না। সব রহস্যের সমাধান করা যায় না। কেঁদে যদি সব ভোলা যায় তাহলে কাঁদুক। আজ থেকে তার নতুন জীবনের শুরু। পুরনো সব কিছু না হয় ভুলে যাক সে। দূরের আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। তার আলোর ছটা কিছুটা ঘরের মধ্যে এসে পড়েছে। অন্ধকার রুমে বুকে নিয়ে এখনো বসে আছে ফায়েজ বিভাকে। এখনো বিভা তার বুকেই ঘুমায়। সময় পেরিয়ে 20 বছর। সন্তানদের সামনে সব কিছুকে ভুলে এখনো বিভা ঠিক একইভাবে ফায়েজের বুকে ঘুমায়। ফায়েজ এখনও তাকে ঠিক সেইভাবেই বুকে ঠাঁই দেয়, ঠিক যেমন করে সে বিয়ের প্রথম রাতে দিয়েছিল। আর বিভাবতী তার বুক ভিজিয়েছিল। মধ্যবয়স্ক ফায়াজ বিভার মাথাটা টিপে দিচ্ছে হাত দিয়ে মাঝে মাঝে, আর চাঁদের আলোয় বিভাকে প্রাণ ভরে দেখছে।